আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কারোল এবং মহামান্য বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে ডিএ ম্যাটারটি ছিল। সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন এবং স্ট্যাটাস রিপোর্ট তারা দাখিল করেছিলেন, কিন্তু সেটি যেহেতু রেকর্ডে ছিল না তাই পরবর্তী ডেট দিয়েছেন। কিন্তু ইন দ্য মিন হোয়াইল আমাদেরকে অপরচুনিটি দিয়েছেন যে আমরা আমাদের কথাগুলো কমিটির সামনে রাখতে পারবো। তার কারণ রাজ্য সরকার যে নতুন করে ডিএ ডেফিনেশন তারা রচনা করার চেষ্টা করেছেন, সেটা ডিএ এআইসিপিআই অনুযায়ী না দিয়ে তারা ডিএ নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন, ডিএর নিউট্রালাইজেশন করেছেন। এবং শুধু তাই না, যে বেস 536 ছিল যে রোপারুল 2009-এ, সেটাকে অল্টার করে 605 করেছেন। ফলে যে পরিমাণ ডিএ প্রাপ্য সে পরিমাণ ডিএ না পেয়ে কর্মচারীরা কম ডিএ পাচ্ছেন, যারা পেয়েছেন অন্ততপক্ষে। আর শুধু তাই না, কর্মচারীদের মধ্যে ক্লাস তৈরি করেছে। এ বি সি একরকম ভাবে পেমেন্ট করবে আর ডিএ আর এক রকম ভাবে পেমেন্ট করবে, পেনশনারদের আর এক রকম ভাবে পেমেন্ট করতে হবে। জাজমেন্টের কোথাও কথা বলা ছিল না যে তুমি কর্মচারীদের মধ্যে নতুন নতুন করে শ্রেণী রচনা করবে। সেখানে নির্দিষ্টভাবে বলা ছিল যে 25% এরিয়ার দিয়ে ইমিডিয়েট মিটিয়ে দিতে হবে, বাকি এরিয়ার দিয়ে কিভাবে মেটাবে সেটা একটি কমিটি তৈরি করে দিয়েছিলেন মহামান্য বিচারপতি ইন্দু মালহোত্রাকে মাথায় রেখে 4 সদস্যের কমিটি। সেই কমিটি নির্ধারিত ইনস্টলমেন্ট অনুযায়ী সেটা পেমেন্ট করবেন এবং ফার্স্ট ইনস্টলমেন্টটা একেবারে স্টিপুলেটেড টাইমের মধ্যে অর্থাৎ 31 মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। কিন্তু কর্মচারীরা সেই টাকাটা পাননি, উল্টে যেভাবে ক্যালকুলেশন করা হয়েছে সেটা কিন্তু একেবারে সঠিক ক্যালকুলেশন না, অ্যাজ পার জাজমেন্ট না। কারণ জাজমেন্ট খুব স্পেসিফিক। রোপারুল 2009 মোতাবেক এআইসিপিআই যে ডেফিনেশন দেওয়া আছে, যেভাবে ডিএ ডিফাইন করা আছে সেভাবেই দিতে হবে। নিউট্রালাইজেশনও করা যাবে না, আর ওয়েস্ট বেঙ্গল সিপিআই বলে নতুন করে কনসেপ্টও আনা যাবে না। 2011 সালের পর থেকে নাকি এই রাজ্যে নতুন করে সিপিআই, ওয়েস্ট বেঙ্গল সিপিআই আছে। আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি যে রোপারুল 2009 সেটা লাগু হয়েছিল 2009 সালে এবং রেট্রোস্পেক্টিভলি 2006 সাল থেকে লাগু করেছিল। 6 থেকে 8 পর্যন্ত এরিয়ার ডিএ দেবে না বলে সেই 23 ফেব্রুয়ারি 2009 নোটিফিকেশনে বলা ছিল। সেদিন 3টে নোটিফিকেশন ছিল, 1609F, 1691F এবং 1692F। এই 3টেই বলা ছিল কি হারে দেবে, এবং তারপরে 2009 অনওয়ার্ডস যে বেসিক্যালি ডিএ এআইসিপিআই অনুযায়ী দেবে সে কথা বলা ছিল। আজকে আমাদের পক্ষ থেকে আমি ছিলাম, রূপ রহিম ছিলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি অনলাইনে ছিলেন, এবং তিনি নির্দিষ্টভাবে বলেছিলেন যে এই যে কমপ্লায়েন্স দিয়েছে সেটার বিরুদ্ধে আমরা অবজেকশন দিতে চাই, নাম্বার 1। নাম্বার 2, আমাদের যাতে ওই কমিটির সামনে অপরচুনিটি দেয়। বন্ধুগণ, আজকে এই মামলার শুনানি ছিল এবং আমাদের আইনজীবী ফিরদৌস শামীম বিস্তারিতভাবে বলেছে। আমি অতটা বিস্তারিত বিষয়ে যাচ্ছি না। আজকে আমাদের সুপ্রিম কোর্টে হাজির ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট রহিব রহুম, ছিলেন আলী রহিম এবং শেখর কুমার, আর ছিলেন ফিরদৌস শামীম। কলকাতা থেকে অনলাইনে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং গোপা বিশ্বাস। আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে কতগুলো জিনিস বলছি। মহামান্য সুপ্রিম কোর্ট একদম একটা টাইম বাউন্ড, নির্দিষ্ট এবং অত্যন্ত খুব স্পেসিফিক নির্দেশ দিয়েছেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত ডিএটা বা এরিয়ার ডিএ এবং যারা পেনশনার তাদের ডিয়ারনেস রিলিফটা দিতে হবে। সরকার এটা তো দেয়নি, উল্টে অত্যন্ত নিন্দনীয়ভাবে মহামান্য সুপ্রিম কোর্টকেও বিভ্রান্ত করতে চেয়েছেন। তারা বলেছেন, যেটা একেবারে সম্পূর্ণ অসত্য, তারা ভিত্তি বর্ষটাকে এআইসিপি নির্ধারণের চেঞ্জ করেছেন, তারা এআইসিপিকে চেঞ্জ করেছেন এবং অত্যন্ত অসত্য একটা বক্তব্য বলেছেন তাদের নাকি নিজস্ব কোনো কনজিউমার প্রাইস ইন্ডেক্স আছে, যেটা একেবারে সর্বৈব মিথ্যে। এবং মহামান্য আদালতে আজ পর্যন্ত তারা কিন্তু এই কথা বলেননি। অর্থাৎ একটা প্রতারক, একটা মিথ্যা ভাষণে পটু, এবং সত্যি কথা বলতে কি যে শব্দচয়ন করাটা উচিত নয়, সরকারের চিটিংবাজির শিকার হচ্ছে আমরা। যার ফলে যে অল্প কজন যারা টাকা পেয়েছে তারাও যা প্রাপ্য তার থেকে অনেক কম পেয়েছে, 45% পেয়েছে। 45%কে রাজ্য সরকার 100% বলে দিচ্ছেন। কলকাতার লোকেরা পায়নি, বাইরের বিভিন্ন ট্রেজারির অনেকেই পায়নি। আমাদের আইনজীবীরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছেন, নাম্বার 1, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ এবং ডিয়ারনেস রিলিফ দিতে হবে। এই বিষয়ে আমরা কোনো রকম কম্প্রোমাইজ করতে রাজি নই। আগামী 6 তারিখ মামলার হিয়ারিং আছে। 6 তারিখে আমরা বিস্তারিতভাবে এই বিষয় সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরব এবং
আমাদের যে হিন্দু মালহোত্রা কমিটি যে হয়েছে তাদের কাছেও আমরা বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরব। আমাদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনিও আজকে ছিলেন, তিনি দু একটা কথা বলবেন। হ্যাঁ, দেখুন, ব্যাপারটা হলো আজকে ডিএ মামলাটা একটা থেকে উঠবে সেটা একদম প্রতিষ্ঠা পেয়ে গেছিল এবং একটার সময় উঠলে পরে স্বাভাবিকভাবে যে কিছুক্ষণ যে জাজেরা শুনবে সেই ধৈর্যটা আমরা লক্ষ্য করলাম না। আমাদের যে মূল প্রশ্ন ছিল যে এর আগে যে তিনি অর্থাৎ তারা যে অর্ডারটা দিয়েছিল সেখানে তো বলেছিল ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট এবং ডিএটা দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে, কিন্তু এই দুটোর মধ্যে দুটোই তো দেখলাম ভায়োলেট করেছে। কারণ আমাদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দেয়নি এবং এই যে ডিএ যে এনফোর্সেবল রাইট, সেই রাইটটা যদি হয় তাহলে তো ঠিক মতো ডিএটা কেন দিচ্ছে না? মানে এক এক সময় দেখা যাচ্ছে যে যেমন ডিএ যারা ডিএটা পায় তাদের তো সকলকেই ডিএটা দেওয়া উচিত, সেটাও সরকার দিচ্ছে না। তারপরে যারা অবসর নিয়েছে তাদের ঠিক মতো যে ক্যালকুলেশন সেটা করছে না। এইসব অভিযোগগুলো আমরা নিয়ে এসেছিলাম, কিন্তু বিস্তারিত ব্যাখ্যায় আজকে আমরা সেটা রাখতে পারলাম না, কারণ সর্বোচ্চ আদালত সেটা শুনতে চাইল না। তারা একটা ডেট দিয়ে দিল আগামী 6 মে, অর্থাৎ তার মধ্যে যে রাজনৈতিক পরিস্থিতিও অনেকটা হয়তো বদলিয়ে যাবে। এখন সেক্ষেত্রে আমরা জানি না যে 6 তারিখে আবার কতটা কি হবে না হবে। তবুও আমরা তো এই ডিএ মামলা দেখুন শেষ দেখে ছাড়বো। আমরা আপনাদের কাছে বহুবার বলেছি, এখনো বলছি, একদম এখানে যে সুপ্রিম কোর্টের ডিএ মামলা এন্ড হবে, তারপরেই আমাদের লড়াই একদম শেষ হবে। আর একটা বিষয় বলছি যে 4% ডিএর ঘোষণা করেছিলেন বাজেটে মুখ্যমন্ত্রী, কিন্তু আজও সেই 4% ডিএর সরকারি অর্ডার কিন্তু বেরোয়নি। বাজেটে একটা সরকার মিথ্যে কথা বলছে, এটা অত্যন্ত লজ্জার বিষয়। আমরা সরকারের কাছে দাবি করছি এই 4% অবিলম্বে সরকারি অর্ডার বার করা হোক।